আমি 7 মাসে গর্ভবতী ছিলাম যখন আমার শাশুড়ি শাহিদা বেগম আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, শুধু এই কারণে যে আমি একা এতক্ষণ রান্না করার পর একটু বসতে চেয়েছিলাম। আমার পা বেয়ে তখন রক্ত গড়িয়ে পড়ছিল, আমি ফোনটা ধরতে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী মিস্টার ইয়াসিন সেটা ছিনিয়ে নিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আমি একজন আইনজীবী, তুমি কিছুই করতে পারবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে খুব ধীরে ধীরে বললাম, তাহলে আমার বাবাকে একটু ফোন করো। সে হেসে নম্বরটা ডায়াল করলো, একটুও বুঝতে পারলো না যে এই ফোন কলটাই হয়তোবা তাদের সবকিছু শেষ করে দিতে চলেছে। আমি কখনোই আমার শ্বশুরবাড়ির লোকদের বলিনি যে আমার বাবাকে, কারণ আমি চেয়েছিলাম আমার বিয়েটা ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকুক, প্রভাব বা টাকার উপর নয়। যখন আমার পরিচয় হয় মিস্টার ইয়াসিনের সঙ্গে, সে বলেছিল সে আমার স্বাধীনতাকে সম্মান করবে। সে ঢাকার একজন উঠতি আইনজীবী, সব জায়গায় ভদ্র, স্মার্ট, আর মানুষকে কি বলতে হয় সেটা খুব ভালোই জানতো। তার বাবা মোহাম্মদ কামাল হোসেন আর মা শাহিদা বেগম একটা প্রভাবশালী পরিবার থেকে আসা, কিন্তু তাদের চিন্তাধারা ছিল খুবই পুরনো। বিশেষ করে শাহিদা বেগম বিশ্বাস করতেন বউ মানেই বাধ্য থাকবে। আমি বুঝতেই পারিনি এই বাধ্যতার কথাটার আসলে মানেটা কি। 7 মাসে গর্ভবতী হওয়ার পর থেকে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। ইয়াসিন প্রায় রাতে দেরি করে বাসায় ফিরতো আর বলতো এটা তো আর ক্যারিয়ারের জন্য দরকার। শাহিদা বেগম সবকিছু নিয়েই আমাকে ছোট করতেন, আমি কিভাবে হাঁটি, কিভাবে কাজ করি, এমনকি কিভাবে আমার গর্ভধারণ চলছে সেটাও। তিনি বলতেন আমাদের সময় মেয়েরা এত নরম ছিল না। আমার শ্বশুর মশাই কামাল হোসেন খুব কম কথা বলতেন, কিন্তু তার নীরবতা যেন সবকিছুকে আরো কঠিন করে তুলতো। ঈদের সময় তারা ঠিক করলো যে সবাই তাদের বাসায় খাবে আর এটা নাকি আমার জন্য প্র্যাকটিস হবে। আমি ভেবেছিলাম একটু সাহায্য করব, কিন্তু সেখানে গিয়ে দেখি আমার হাতে একটা অ্যাপ্রন আর বিশাল একটা মেনু ধরিয়ে দেওয়া হলো। পোলাও, রোস্ট, কোরমা, ভর্তা, সেমাই, যেন পুরো একটা অনুষ্ঠান। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল আর আমি একাই একাই রান্নাঘরে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করতেছিলাম। আমার পিঠে ব্যথা, পা ফুলে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি দুবার ইয়াসিনের কাছে সাহায্য চাইলাম। প্রথমবার সে হেসে বলল, আজ একটু ম্যানেজ করো। দ্বিতীয়বার সে রেগে গিয়ে বলল, আমাকে লজ্জা দিও না প্লিজ। খাওয়ার সময় সবাই টেবিলে বসে পড়লো আর আমাকে বলা হলো রান্নাঘরে দাঁড়িয়ে খেতে। শাহিদা বেগম বললেন, বেশি বসলে বাচ্চা হতে সমস্যা হয়। আমি এতটাই ক্লান্ত ছিলাম যে কিছু বলার শক্তিও ছিল না আমার। একটা প্লেট নিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। হঠাৎ তখন তীব্র ব্যথা শুরু হলো। আমি ধীরে ধীরে একটা চেয়ারের দিকে এগোতে লাগলাম। তারপর শাশুড়িকে বললাম আমার একটু বসা দরকার। তিনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, এত নাটক করো না। আমি তবুও পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম। ঠিক তখনই তিনি আমাকে আমি সেখান থেকে ছিটকে গিয়ে টেবিলের সাথে আঘাত করলাম। প্লেটটা পড়ে ভেঙে গেল আর তীব্র ব্যথা পেটের ভেতর ছড়িয়ে পড়লো। উষ্ণ রক্ত পা বেয়ে নামতে লাগলো। আমি যাতে পড়ে না যাই সেজন্য কিছু একটা ধরে থাকার চেষ্টা করলাম, কিন্তু আমার শাশুড়ির মুখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধুই বিরক্তি। ইয়াসিন তখন দৌড়ে এসে সব দেখলো, কিন্তু আমাকে সাহায্য করার বদলে সে আমার ফোনটা ছিনিয়ে নিল আর বলতে লাগলো, আমি একজন আইনজীবী, তুমি কিছুই করতে পারবে না। আমি তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বললাম, তাহলে আমার বাবাকে ফোন করো। সে হেসে এসে নম্বরটা ডায়াল করলো। একটুও বুঝতে পারলো না যে এই ফোন কলই তার জীবনকে দুভাগে ভাগ করে দিতে চলেছে। ফোনটা কানে নেওয়ার সময় ইয়াসিনের ঠোঁটে সেই অবহেলার হাসিটা লেগেছিল। সে ভাবছিল এই কলটা হয়তোবা আরেকটা ড্রামা ছাড়া আর কিছুই না, কিন্তু আমি জানতাম এই কলটাই সবকিছু বদলে দেবে। ফোনটা কয়েকবার রিং হওয়ার পর উপাস থেকে খুব শান্ত গভীর একটা কণ্ঠ ভেসে এলো। হ্যালো। ইয়াসিন একটু গম্ভীর হওয়ার চেষ্টা করলো। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন বলছি, মেঘলার স্বামী। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর সেই কণ্ঠটা আরো ঠান্ডা হয়ে গেল আর বলল, মেঘলা কোথায়? ইয়াসিন একটু বিরক্ত হয়ে বলল, ও একটু অসুস্থ আছে। এরপর কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আমি হাত বাড়িয়ে ফোনটা নিয়ে নিলাম। আমার কণ্ঠ তখন কাঁপছিল, কিন্তু আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করলাম। তারপর বললাম, আব্বু। ফোনের ওপাশ থেকে আর বলতে 1 সেকেন্ডও দেরি হলো না, মেঘলা তুমি কি ঠিক আছো? মা, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু আমি শুধু বললাম, আব্বু আমাকে এসে নিয়ে যান। এই একটুকু কথাই যথেষ্ট ছিল। ফোনটা আবার ইয়াসিনের হাতে চলে গেল, কিন্তু তখন সে আর আগের মতো আত্মবিশ্বাসী ছিল না। ওপাশ থেকে গম্ভীর গলায় বলা হলো, ঠিকানা পাঠাও। ইয়াসিন কিছু বলার আগেই কল কেটে গেল। ঘরের ভেতর হঠাৎ একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। শাহিদা বেগম একটু বিরক্ত হয়ে বললেন, এই নাটক শেষ হয়েছে? এতটুকু ব্যাপারে বাবাকে ডাকতে হয়? আমি তখনও দেয়াল ধরে দাঁড়িয়ে আছি। আমার পায়ের কাছে রক্ত জমাট বেঁধে ছোট্ট দাগ হয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে আর কিছুই বললাম না, কারণ আমি জানতাম এবার আর আমাকে কিছু বলতে হবে না। মাত্র 30 মিনিট পর বাড়ির বাইরে একসাথে কয়েকটা গাড়ির শব্দ শোনা গেল। এতগুলো গাড়ি একসাথে এই বাসায় কখনো আসেনি। ইয়াসিন প্রথমে ভাবলো হয়তো কোনো ভুল হয়েছে, কিন্তু জানালার কাছে গিয়ে যখন সে তাকালো, তার মুখের রং ধীরে ধীরে বদলে গেল। বাড়ির সামনে কালো রঙের কয়েকটা বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে একে একে নেমে আসছে কয়েকজন স্যুট পরা মানুষ, আর তাদের মাঝখানে আমার বাবা। আমি ধীরে ধীরে মাথা তুলে তাকালাম। শাহিদা বেগম ফিসফিস করে বললেন, এরা কারা? কেউ উত্তর দিতে পারলো না। দরজায় প্রথম বেল বাজলো, কেউ এগোতে আসার সাহসও পেল না। দ্বিতীয়বার বেল বাজতেই শ্বশুর কামাল ধীরে ধীরে দরজার দিকে গেলেন। দরজা খুলতেই পুরো পরিবেশ যেন বদলে গেল। আমার বাবা ভেতরে ঢুকলেন, শান্ত কিন্তু চোখে ভয়ঙ্কর কঠিন দৃষ্টি। তার পেছনে দাঁড়িয়ে থাকা লোকগুলো পুরো ঘরটা স্ক্যান করছে। ইয়াসিন এগিয়ে এসে বলল, আপনি? কিন্তু সে বাক্য শেষ করতে
করতে পারলো না। আমার বাবা সরাসরি আমার দিকে তাকালেন। তার চোখে আমি প্রথমবারের মতো সেই ভয় দেখলাম যেটা একজন বাবা তার মেয়েকে এভাবে দেখে ভয় পায়। তিনি দ্রুত আমার কাছে এসে দাঁড়ালেন। কে করেছে এটা? ঘরের কেউ একটা শব্দও করলো না। আমি ধীরে ধীরে তাকালাম শাহিদা বেগমের দিকে, আরেকবার তাকালাম ইয়াসিনের দিকে। সবকিছু বুঝতে তারা সময় লাগলো না। পরে ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কেউ বুঝে উঠতেই পারেনি। আমার বাবার সাথে আসা একজন লোক ফোন বের করে কারোর সাথে কথা বলল। মাত্র কয়েক মিনিটের মধ্যে আরো লোক এসে বাড়িটা ঘিরে ফেললো। ইয়াসিন এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। সে বলল, দেখুন, এটা একটা ফ্যামিলি ম্যাটার। আমার বাবা ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার কণ্ঠ শান্ত কিন্তু ভেতরে আগুন। তুমি আইনজীবী, তাই না? ইয়াসিন বলল, জি। বাবা তখন বললেন, আচ্ছা ভালো, তাহলে তো আইনের ভাষা ভালোভাবেই তোমার বোঝার কথা। আর একজন গর্ভবতী স্ত্রীর উপর শারীরিক নির্যাতনের শাস্তি কত বছর হতে পারে তুমি জানো? ইয়াসিন এবার পুরো চুপ হয়ে গেল। আমি তখন আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। হঠাৎ আমার চোখ ঝাপসা হয়ে গেল, সবকিছু দুলাতে লাগলো। শেষ যেটা মনে আছে, আমার বাবা আমাকে ধরে ফেলেছিল আর কেউ একজন বলেছিল অ্যাম্বুলেন্স আনো। হাসপাতালের সাদা আলোতে চোখ পড়তে আমি ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলাম। আমার পাশে বসে আছে আমার বাবা, তার চোখ লাল। তিনি আমার হাত শক্ত করে ধরে রেখেছেন। ডাক্তার কি বলেছে? আমি কাঁপা গলায় বাবাকে জিজ্ঞাসা করলাম। তিনি একটু থামলেন, তারপর খুব ধীরে বললেন, বাচ্চা এখনো আছে, কিন্তু তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আমার বুক ভেঙে কান্না চলে এলো। আমি পেটের উপর হাত রাখলাম। মনে হচ্ছিল আমি হারাতে বসেছিলাম সবকিছু। কিছুক্ষণ পর দরজায় নক হলো। ভেতরে একজন পুলিশ অফিসার ঢুকলেন। আমার বাবার দিকে তাকিয়ে সম্মান দেখিয়ে বললেন, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি অবাক হয়ে তাকালাম। বাবা শান্তভাবে বললেন, মেঘলা, তুমি আর ওই বাড়িতে ফিরছো না। আমার বুকের ভেতর কেমন যেন হালকা লাগলো, কিন্তু একই সাথে একটা ভয়ও কাজ করছিল। ইয়াসিন, বাবার চোখ শক্ত হয়ে গেল। ও এখন নিজের ফল বুঝবে। সেদিন রাতে ইয়াসিনের জীবনে প্রথমবারের মতো তার সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে বুঝতে পারলো এইবার সে ভুল মানুষের সাথে ভুল করেছে। আর যে মেয়েটাকে সে দুর্বল ভাবতো, সেই মেয়ে তার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। আমি হাসপাতালে বেডে শুয়েছিলাম, জানালার বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ মনে হলো এই প্রথম আমি সত্যিকারের শ্বাস নিতে পারছি। কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু আমি আর আমার অনাগত সন্তান। কিন্তু আমি জানতাম এটাই শেষ না, এটা শুধু শুরু। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে অবশ্যই পেজে লাইক কমেন্টস করে পাশে থাকবেন।